আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রবিউস টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তো এই অধ্যায়ে আমরা কয়েকটা টাইপে ভাগ করেছি। এখানে আজকে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে পদার্থের গঠনের ইতিহাস, তারপরে মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে, এরপর পরমাণু, অণু, তারপরে দেখব হচ্ছে মৌলের প্রতীক এবং সংকেত, তারপরে পদার্থের পরমাণুর ভেতরের কণা এবং পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সম্পর্কে। তো তাহলে চলো আমরা পদার্থের গঠনের ইতিহাস দিয়ে শুরু করি। পদার্থের গঠনের ইতিহাস দিয়ে শুরু করার আগে আমরা জানব যে এই বিশ্ব প্রকৃতিটা বিজ্ঞানীদের কাছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পদার্থ, আর অন্যটি হচ্ছে বিকীর্ণ শক্তি। বিজ্ঞানীদের কাছে এই পুরো বিশ্বটা এই দুইটা ভাগে বিভক্ত। তো আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে পদার্থ। পদার্থ নিয়ে আলোচনার আগে আমরা জানব যে পদার্থটা কাকে বলে। সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে যার ভর আছে এবং জায়গা দখল করে। যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে বলে হচ্ছে পদার্থ। তো এটা হচ্ছে পদার্থের সংজ্ঞা। এখন গঠনের দিকে যদি আমরা যাই তাহলে দেখব, এবার দেখব হচ্ছে সেই সময়কার গ্রিক বিজ্ঞানীরা তারা মনে করতেন যে প্রত্যেকটা পদার্থ আগুন, পানি, মাটি এবং বায়ুর সমন্বয়ে গঠিত। তারা মনে করতেন যে এই চারটা হচ্ছে মৌলিক উপাদান। তো এদের মধ্যে বিজ্ঞানী থেলিস মনে করতেন যে না, প্রত্যেকটা পদার্থ পানির সমন্বয়ে গঠিত, মানে এর মৌলিক উপাদানটা হচ্ছে পানি। এবং বিজ্ঞানী অ্যানাক্সিমেনিস তিনি মনে করতেন যে প্রত্যেকটা পদার্থ বায়ু দিয়ে গঠিত। এবং বিজ্ঞানী হেরাক্লাইটাস তিনি মনে করতেন যে প্রত্যেকটা পদার্থের গঠনে মৌলিক উপাদান হিসেবে আছে আগুন। তো এই চারটার সমন্বয়ে গঠিত এটা তখনকার সেই সময়কার গ্রিক বিজ্ঞানীরা মনে করতেন। এদের মধ্যে একজন ছিলেন বিজ্ঞানী অ্যারিস্টটল। এদের মধ্যে বিজ্ঞানী ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি মনে করতেন যে প্রত্যেকটা পদার্থ গঠিত হচ্ছে একটা ক্ষুদ্র কণা দিয়ে। তো এই ক্ষুদ্র কণাকে তিনি নাম দেন যে অ্যাটমস, যার অর্থ অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। তো ডেমোক্রিটাসের এই মতবাদটা তখন প্রতিষ্ঠিত হয়নি, কারণ তিনি এইটা পরীক্ষার উপর ভিত্তি করে এর কোনো প্রমাণ দিতে পারেননি। এই জন্য সর্বপ্রথম অ্যারিস্টটল তার মতবাদকে নাকচ করে দেন। এটা প্রায় তোমার মনে করো যে 1800 সাল পর্যন্ত সবাই এই মতবাদের উপর বিশ্বস্ত ছিল যে প্রত্যেকটা পদার্থের মৌলিক উপাদানের মধ্যে এই চারটা উপাদান দিয়ে গঠিত। তো এরপরে আসে হচ্ছে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বলেন যে না, প্রত্যেকটা পদার্থের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে, আর এই কণাকে তিনি নাম দেন হচ্ছে অ্যাটম। এটা তিনি নাম দিয়েছিলেন বিজ্ঞানী ডেমোক্রিটাসের সম্মানে। আর এই অ্যাটম অর্থ হচ্ছে পরমাণু। এইবার বিজ্ঞানী জন ডাল্টন তিনি কোনো ধারণা প্রসূত মতবাদ দেন নাই, তিনি দিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উপরে ভিত্তি করে। এই জন্যে ডাল্টনের মতবাদটা গ্রহণযোগ্যতা পায়। কিন্তু তিনি বলেছিলেন যে না, পরমাণুকে আর ভাঙা যায় না। পরে প্রমাণিত হয় যে পরমাণুকে ভাঙলে আরও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায়।
যেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটা ছিল হচ্ছে পদার্থের গঠনের সামগ্রিক ইতিহাস। আচ্ছা, তাহলে আমাদের পদার্থের গঠনের ইতিহাসটা কমপ্লিট হলো। এবার আমরা দেখব হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ। তো মৌলিক এই শব্দটা দেখো, এই শব্দ দেখলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে যে কোনো কিছুর রুট বা মূল থেকে আসে। অর্থাৎ যদি আমরা মৌলিক পদার্থের সংজ্ঞা হিসেবে দেখি তাহলে দেখব যে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে সোনা, রূপা, তারপরে হচ্ছে তোমার হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। তো এগুলোকে যদি তোমরা ভাঙো তাহলে সোনাকে ভাঙলে তোমরা ওই যা যদি সোনাকে ভাঙো তাহলে তোমরা ওর মধ্যে শুধু সোনাই পাবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সোনা, রূপা, হাইড্রোজেন, অক্সিজেন এভাবে এই পর্যন্ত প্রায় 118টি মৌলিক পদার্থের সন্ধান পাওয়া গেছে, যেগুলোকে মৌল হিসেবেও নামকরণ করা হয়ে থাকে। মৌল অথবা এগুলোকে আমরা মৌলিক পদার্থ বলতে পারি। আচ্ছা, এই 118টি মৌলিক পদার্থের মধ্যে আমরা প্রকৃতিতে পাই হচ্ছে 98টি। এই জন্য এই 98টি মৌলিক পদার্থকে বলে হচ্ছে প্রাকৃতিক মৌল। আচ্ছা, এরপরে বাদবাকি থাকে হচ্ছে 20টি মৌল, যেগুলোকে বিভিন্ন উপায়ে গবেষণাগারে তৈরি করা হয়ে থাকে। এই জন্য এদেরকে বলা হয় কৃত্রিম মৌল। আচ্ছা, এরপরে আমাদের মানব শরীরে প্রায় 26 ধরনের মৌল রয়েছে। আচ্ছা, এই ছিল হচ্ছে মৌলিক পদার্থ সম্পর্কে আলোচনা। এরপরে আসো আমরা দেখব হচ্ছে যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থ সম্পর্কে যদি আমরা দেখি, এখানে যৌগিক পদার্থের যৌগিক শব্দটা যদি দিকে তাকাও তাহলে আমরা দেখব যৌগিক শব্দটা এসেছে হচ্ছে যোগ শব্দ থেকে। এর অর্থ আমরা বুঝতে পারি যে সংজ্ঞা হিসেবে যৌগিক পদার্থ হচ্ছে ওইগুলো যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। আচ্ছা, তাকে বলবো আমরা হচ্ছে যৌগিক পদার্থ। তো উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে পানি, এরপরে খাবার লবণ ইত্যাদি। এগুলো আমরা যৌগিক পদার্থ হিসেবে পাই, কারণ পানির যদি তোমরা সংকেতের দিকে তাকাও তাহলে পাবে হচ্ছে H2O, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো হচ্ছে আলাদা আলাদা মৌল। তাই আমরা বলতে পারি পানি হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক একইভাবে খাবার লবণের যদি সংকেতের দিকে খাবার লবণের সংকেতের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেখানে সোডিয়াম এবং ক্লোরিন এরা আলাদা আলাদাভাবে মৌলিক পদার্থ। তাহলে আমরা বলতে পারি যে যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটাই হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, তাহলে আমাদের মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে ধারণা কমপ্লিট।
এবার আমরা দেখব পরমাণু এবং অণু। তাহলে দেখব হচ্ছে পরমাণু। পরমাণুটা কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তো এটা ইন্ডিভিজুয়ালভাবে মৌলিক পদার্থই। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে সোডিয়াম, এটা হচ্ছে পরমাণু, এটা মৌলিক পদার্থ থেকে আসে। আচ্ছা, এরপরে তোমার ক্লোরিন, এভাবে প্রায় 118টি মৌলিক পদার্থ রয়েছে যেগুলো ইন্ডিভিজুয়ালভাবে এক একটা পরমাণু। এখানে এরা যেহেতু মৌলিক পদার্থ থেকে এসেছে, এদের মধ্যে মৌলের ধর্মগুলো অবশ্যই বর্তমান থাকবে। আচ্ছা, এরপরে দেখব হচ্ছে আমরা অণু সম্পর্কে। আচ্ছা, অণু হচ্ছে যে দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত। যেরকমভাবে আমরা বলতে পারি যে ক্লোরিন, অক্সিজেন, পানি, এগুলো এক একটা অণু। তো এখানে ক্লোরিনে এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের মধ্যে দুইটা ক্লোরিন পরমাণু মিলে এটা গঠিত হয়েছে। এটা বলতে পারি আমরা যে মৌলের অণু। আবার এখানে আমরা দেখতেছি যে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত। তো এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে যৌগের অণু। আচ্ছা, এই ছিল তোমাদের অণু এবং পরমাণু সম্পর্কে ধারণা। আচ্ছা, এবার তাহলে পরমাণু এবং অণু সম্পর্কে ধারণা আমাদের কমপ্লিট। এবার দেখব হচ্ছে আমরা মৌলের প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা। তো মৌলের প্রতীকটা কি? মৌলের প্রতীক হচ্ছে যে মৌলের ইংরেজি এবং ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলবে হচ্ছে তোমার মৌলের প্রতীক। তো এখানে ইংরেজি নাম সেগুলো আমরা দেখতে পারি তোমার হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। এগুলো থেকে যদি আমরা প্রতীক লিখি তাহলে হাইড্রোজেনের হচ্ছে H, অক্সিজেনের O, কার্বনের হচ্ছে C। এগুলো ইংরেজি নাম থেকে এসেছে। আবার কিছু কিছু মৌল আবার ল্যাটিন নাম থেকেও এসেছে। যেরকম সোডিয়াম এসেছে নাট্রিয়াম থেকে, যার প্রতীক হিসেবে আমরা দেখতে পারি Na, এবং পটাশিয়াম এসেছে ক্যালিয়াম থেকে, যা কে দিয়ে প্রকাশ করা হয়। আবার কপার এসেছে হচ্ছে কাপরাম থেকে, যা Cu দিয়ে প্রকাশ করা হয়। তো মৌলের প্রতীক লেখার কিছু নিয়ম আছে। এখানে তোমার প্রথম যে মৌলের নামটা প্রকাশ করা হয়, ধরো এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম দুইটার নামেই শুরুতে H আছে। তো একবার যেহেতু আমরা H লিখেছি, তো এখানে হিলিয়ামের ক্ষেত্রে আমরা পরের শব্দ যোগ করে He হিসেবে এর সংকেত লিখতে পারি। তো এখানে অবশ্যই কিন্তু ছোট হাতের হবে, বড় হাতের হওয়া যাবে না। এটা হচ্ছে লেখার নিয়ম। আচ্ছা, এটা গেল হচ্ছে মৌলের প্রতীক। এরপর আমরা দেখব হচ্ছে মৌলের সংকেত। সংকেতের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে মৌলের প্রতীক এবং যোজনীর সাহায্যে কোনো যৌগের বা মৌলের অণুকে প্রকাশ করার সূত্রকে বলা হয় সংকেত। এখানে প্রতীকটা আসছে, যেটা আমরা সংজ্ঞা কিছুক্ষণ আগে জানলাম। এবং যোজনীটা কি? যোজনী হচ্ছে যে দুই বা ততোধিক পরমাণু একে অপরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। একে আমরা বলবো হচ্ছে যোজনী, যেটা তোমরা সামনের অধ্যায়ে দেখতে পারবে। আচ্ছা, তাহলে এখানে সব সময় দেখবে যে এখানে মৌলের সংকেতটা হবে হচ্ছে অণুকে প্রকাশ করবে, আর যখন মৌলকে প্রকাশ করবে তখন সেটা হবে প্রতীক, আর যখন অণুকে প্রকাশ করবে তখন সেটা হচ্ছে মৌলের সংকেত। তো উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে পানি, সালফিউরিক অ্যাসিড, ক্লোরিন, অক্সিজেন, এগুলো এটা হচ্ছে যৌগের সংকেত এবং এইগুলো হচ্ছে মৌলের সংকেত। এর দ্বারা যৌগ এবং মৌলের সংকেতকে প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, মৌলের প্রতীক এবং সংকেত এটা শেষ। এবার আমরা দেখব হচ্ছে পরমাণুর ভেতরের কণিকা।
যদি তোমরা পরমাণুকে ভাঙো তাহলে এর মধ্যে দুই ধরনের কণিকা দেখতে পাবে, একটা হচ্ছে স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকাগুলো এটা সর্ব অবস্থায় পরমাণুর মধ্যে বিদ্যমান থাকবে এবং অস্থায়ী কণিকাগুলো কিছু সময়ের জন্য বিদ্যমান থাকে, আবার কিছু সময়ের জন্য এর মধ্যে নাই হয়ে যায়। তো স্থায়ী কণিকাগুলো কি কি? এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুইটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘুরতে থাকে। আচ্ছা, তো ইলেকট্রনকে আমরা যদি প্রকাশ করি প্রতীক হিসেবে ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে পি দিয়ে এবং নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর ইলেকট্রনের প্রকৃত আধান হয়ে থাকে -1.60 × 10⁻⁹ কুলম্ব। এরপরে যদি তোমরা প্রোটনের প্রকৃত আধান দেখো তাহলে পাবা হচ্ছে ওই একই, কিন্তু এটা হবে ধনাত্মক। আর নিউট্রনটা এটা চার্জ নিরপেক্ষ, এই জন্য এর প্রকৃত আধান হিসেবে ধরা হয় 0। এরপর আমরা ইলেকট্রনের প্রকৃত ভর দেখব। এটার ভর হচ্ছে 9.110 × 10⁻28 গ্রাম এবং প্রোটনের ক্ষেত্রে এটা হয়ে থাকে 1.673 × 10⁻24 গ্রাম, আর নিউট্রনের ক্ষেত্রে এটা হয় 1.675 × 10⁻24 গ্রাম। কিন্তু আপেক্ষিক আধানের ক্ষেত্রে আমরা দেখব যে ইলেকট্রনের -1, প্রোটনের হচ্ছে +1 এবং নিউট্রন 0 হয়ে থাকে। আচ্ছা, আর আপেক্ষিক ভর হিসেবে তোমার প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রনের ভরকে একবারে নগণ্য হিসেবে ধরা হয়ে থাকে, এই জন্য এটার আপেক্ষিক ভর হিসেবে ধরা হয় 0। আর প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর হিসেবে পর্যায়ক্রমে 1 1 ধরা হয়ে থাকে। এগুলো ছিল হচ্ছে পরমাণুর ভেতরের কণাগুলো, যেগুলো তোমার স্থায়ী কণিকা। এবার আমরা দেখব হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ সহজভাবে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে প্রোটন সংখ্যা। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তোমার এই পারমাণবিক সংখ্যাকে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা এ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর পারমাণবিক ভরটা হচ্ছে কি? পারমাণবিক ভর হচ্ছে কোনো মৌলের মধ্যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি, এই দুইটার সমষ্টি হচ্ছে তোমার পারমাণবিক ভর, যেটাকে প্রকাশ করা হয়ে থাকে জেড দ্বারা। তো একটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং তোমার পারমাণবিক ভর আমরা প্রকাশ করতে পারি এভাবে যে যদি মৌলটা হয় হচ্ছে তোমার হিলিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। আমরা এভাবে লিখে থাকি যে বামে উপরে হচ্ছে ভর এবং বামে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এইটা হচ্ছে তোমার লেখার নিয়ম। আচ্ছা, এটা দেখলাম আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। তো এটা বের করার নিয়ম এবং এগুলো মনে রাখার সহজ সহজ পদ্ধতি আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তো আজ আমাদের রসায়নের প্রথম ক্লাস হিসেবে এই পর্যন্তই ছিল তোমাদের। এই 6টা টপিকে এই আলোচনাগুলো এই পর্যন্তই শেষ।